আমার নাম নীলাদ্রি, বাড়ি আগুরপাড়ায়। চাকরির কারণে প্রতিদিনই অনেক রাত হয়ে যায় বাড়ি ফিরতে। সেদিনও অফিস থেকে বেরোতে বেরোতে রাত হয়ে গিয়েছিল। ডিসেম্বর মাস, বাইরে বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। ধুর, আর ভালো লাগে না। প্রত্যেক দিনই বসের কিচকিচান নেওয়া যাচ্ছে না। টার্গেট পূরণ হচ্ছে না বলে আমার মাথাটা খেয়ে নিল। প্রত্যেক দিনেই দেরি করে বাড়ি ফেরা নট টলারেবল। সিগারেট টানতে টানতে মনে মনে আবোল তাবোল বকতে বকতে রাস্তা দিয়ে হাঁটছি। ঠিক সেই সময় আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে মায়ের নাম। ফোনটা ধরতেই বুঝলাম কিছু একটা হয়েছে। হ্যালো মা, কি হয়েছে? উপাস থেকে প্রথমে কোনো উত্তর এলো না, শুধু কান্নার শব্দ। আমার বুকটা ধক করে উঠল। মা, কি হয়েছে? কাঁদছো কেন? কিছুক্ষণ পরেই মা কাঁপা গলায় বলল, তোর দাদুর খুব শরীর খারাপ রে, আমাকে একটু তোর দাদুর কাছে নিয়ে চল না রে। আমি একটু থেমে গেলাম। আমার দাদু বাড়ি হরিণঘাটায়। মায়ের কান্না শুনে আর কোনো কথা ভাবিনি। সে, তুমি চিন্তা করো না মা, আমি এখনই যাচ্ছি, দাদুকে দেখে আসছি। তোমাকে এত রাতে যেতে হবে না, কাল সকালবেলা বাবাকে নিয়ে চলে এসো। মা বলল, এত রাতে একা যাবি? আমি ঠিক পৌঁছে যাব। ফোনটা কেটে দ্রুত স্টেশনের দিকে হাঁটা শুরু করলাম। হরিণঘাটায় যেতে হলে আগে ট্রেনে করে কাঁচরাপাড়া যেতে হয়, তারপর সেখান থেকে 22 নম্বর বাস। ভাগ্য ভালো থাকলে লাস্ট বাসটা পেয়ে যাব। কাঁচরাপাড়া পৌঁছে দৌড়ে বাস স্ট্যান্ডের দিকে গেলাম। 22 নম্বর বাসটা তখনও দাঁড়িয়েছিল, মনে হলো যেন আমার জন্যই অপেক্ষা করছিল। বাসে উঠেই জানালার পাশেই একটা সিটে বসে পড়লাম। রাত যত বাড়ছিল, বাসের ভেতরের লোকজন তত কম ছিল। অন্ধকার রাস্তা কাটিয়ে বাস এগিয়ে যাচ্ছে। অবশেষে বাসটা হরিণঘাটায় পৌঁছল। ঘড়িতে তখন প্রায় রাত 11:30। বাস থেকে নেমে প্রথমেই লক্ষ্য করলাম পুরো রাস্তা ফাঁকা। দূরে শুধু একটা চায়ের দোকান খোলা। আমার মামাবাড়ি মেইন রাস্তা থেকে বেশ খানিকটা ভেতরে। সাধারণত অটো বা রিকশায় যেতে হয়, কিন্তু রাত 11:30টায় দাঁড়িয়ে বুঝতে পারছিলাম এখন আর কোনো রিকশা পাওয়ার সম্ভাবনা নেই। তার মধ্যে শীতকাল। আমি চায়ের দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম। চাওয়ালা কাকুটাকে জিজ্ঞাসা করলাম, কাকা, এখন কি কোনো রিকশা পাওয়া যাবে এখান থেকে? কাকাটা হেসে বলল, গ্রামগঞ্জ এলাকা ভাই, এত রাতে এখান থেকে কোনো রিকশা পাওয়া প্রায় অসম্ভব। তা কোথা থেকে আসা হচ্ছে? কলকাতা থেকে। তা এত রাত করে এসেছো যে বড়? এত রাতে তো কোনো রিকশাই পাবে না। দরকার ছিল কাকু, আজ আসি তাহলে। রাস্তার ধারে কিছুক্ষণ অপেক্ষা করলাম। কোনো গাড়ি নেই, কোনো অটো নেই, কোনো রিকশা নেই। শেষ পর্যন্ত ব্যাগটা কাঁধে নিয়ে হাঁটা শুরু করলাম। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ধীরে ধীরে এগোচ্ছি। রাস্তার দুপাশে ঘন ঝোপঝাড়। কোথাও কোথাও এত অন্ধকার যে ফোনের আলো যেন কয়েক হাতের বেশি এগোতে পারছে না। হাঁটতে হাঁটতে প্রায় 15 মিনিট হয়ে গেল। ঠান্ডায় যেন আমার হাত পা জমে যাচ্ছে। চারপাশের নীরবতাটা ধীরে ধীরে আমাকে অস্বস্তি দিতে শুরু করলো। আমি নিজের হাঁটার শব্দ শুনতে পাচ্ছিলাম। হঠাৎ আমার মনে হলো আমার হাঁটার শব্দের সঙ্গে যেন আরও একটা শব্দ হচ্ছে। আমি থেমে গেলাম, শব্দটাও থেমে গেল। আমি আবার হাঁটা শুরু করলাম। আবার সেই শব্দ। এবার একটু দ্রুত হাঁটলাম। শব্দটাও দ্রুত হলো। হঠাৎ ঘুরে পিছনে তাকালাম। কেউ নেই, শুধু অন্ধকার রাস্তা। আমি নিজেকে বোঝালাম হয়তো আমারই ভুল হচ্ছে। ঠিক তখনই পেছন থেকে কিছু আসার শব্দ শুনতে পেলাম। আমি পিছনে তাকালাম। অন্ধকারের মধ্যে একটা অস্পষ্ট ছায়া ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। প্রথমে একটু অবাক হয়েছিলাম, তারপর দেখি একটা রিকশা আমার দিকে এগিয়ে আসছে। এত রাতে রিকশা? আমি হাত তুলে দাঁড়ানোর ইশারা করলাম। রিকশাটা ধীরে ধীরে আমার সামনে এসে থামল। আর তারপরই আমি চালকের মুখটা দেখতে পেলাম।
মুহূর্তের মধ্যে আমার মুখে হাসি ফুটে উঠল। আরে নগেন মামা! রিক্সা চালকও আমার দিকে তাকালো, হালকা হাসল। কে রে, নীলাদ্রি না? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ মামা, তুমি এত রাতে রিক্সা নিয়ে? নগেন মামা আমার মামাবাড়ির এলাকার পুরনো পরিচিত মানুষ। ছোটবেলা থেকেই তাকে দেখছি। যখনই মামাবাড়িতে আসতাম কত গল্প শোনাতো। আমরা আসছি শুনলেই রিক্সা নিয়ে রাস্তায় অপেক্ষা করত। লোকটা খুব হাসি খুশি ছিল, কিন্তু সেদিন কেমন যেন আলাদা লাগছিল তাকে। তার মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে দেখাচ্ছিল। নগেন মামা বলল, তুই এখানে? বাড়ি যাচ্ছি, রিক্সা পাচ্ছিলাম না। তার জন্যই তো আমি এসেছি। তুমি আমাকে নিতে এসেছো? হ্যাঁ, আমি জানতাম তো তুই আসবি। তুমি কি করে জানলে আমি আসছি? তোর মামাই তো আমাকে পাঠালো রে, বলো যে তোকে নিয়ে আসতে। মামা বলেছে তোমাকে? কিন্তু আমি মামাকে তো জানাইনি যে আমি আসছি। নগেন মামা চুপ করে রইল। আমি মনে মনে ভাবলাম, মা হয়তো ফোন করে বলেছে মামাকে যে আমি আসছি। নগেন মামা বলে উঠল, ওঠ ওঠ, অনেক রাত হয়েছে, এত রাতে এখানে থাকা উচিত না। আমি আর দ্বিতীয়বার ভাবিনি, রিকশায় উঠে বসলাম। রিকশা চলতে শুরু করল। মামা, আর কতদিন রিকশা চালানোর ইচ্ছা আছে তোমার? বয়স তো কম হলো না। কত ছোট বয়স থেকে দেখছি তুমি রিকশা চালাও। আচ্ছা, দাদা কি করে এখন? তোমার তো এখন কষ্ট হয় রিকশা চালাতে। আমি বাড়ি গিয়েই দাদাকে বলবো যে সে যেন আর তোমাকে রিকশা চালাতে না দেয়। নগেন মামা কোনো উত্তর দিল না। আমি আবার বললাম, শুনছ? কিছুক্ষণ পরে সে খুব আস্তে বলল, এখন বলে আর কিছুই লাভ হবে না রে নীলাদ্রি। যা হবার তো হয়েই গেছে। আমার দিন ফুরিয়ে গেছে। আমি হেসে বললাম, সেটা আবার কেমন কথা? নগেন মামা এবারও কিছু বলল না। রিকশাটা ধীরে ধীরে অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। আচ্ছা, মামি এখন কেমন আছে গো মামা? শরীর টরীর ভালো আছে তো? কতদিন মামির হাতের পিঠে খাই না। উফ, সেই স্বাদ যেন এখনো জিভে লেগে আছে। কালকে তাহলে তোমাদের বাড়ি যাচ্ছি। মামিকে বলো পিঠে বানিয়ে রাখতে। পিঠে খেতে খেতেই দুজনে মিলে গল্প করব ছোটবেলার মতো। মামা হেসে বলল, আমার বাড়িতে আমাকে আর পাবি না রে নীলাদ্রি। কেন, কোথাও যাচ্ছ নাকি কাল? আর যাওয়া, আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই রে। আমি ভুরু কুঁচকে বললাম, মানি? মামা একটু হেসে বলল, ছাড় সব কথা, কাল গিয়ে মামিকে একটু দেখে আসিস। তা তো যাবই। তোমার মনে আছে মামা, ছোটবেলায় যখন তোমাদের বাড়ি যেতাম তুমি কত ভয়ানক ভয়ানক ভূতের গল্প বলতে, আর আমরা গুটি সুটি হয়ে বসেই তোমার গল্পগুলো শুনতাম। সেই তুমি আমবাগানের ভূতের গল্পটা বলেছিলে, মনে আছে? ওটা শোনার পর তো আমি আর আমবাগানেই যেতাম না ভয়। এই বলেই হেসে উঠলাম। কত দিন হয়ে গেছে তোমার মুখে ভূতের গল্প শুনি না। আজ একটা ভূতের গল্প বলো না। শীতের রাত, তার মধ্যে অন্ধকার রাস্তা, পুরো জমে যাবে। প্লিজ প্লিজ বলো না গো। নগেন মামা হেসে বলল, ভূতের গল্প শুনবি? তা ভয় পাবি না তো? আমি এসে বললাম, ভয়? আর আমি এখন আর তোমার ছোট্ট নীলাদ্রি নই গো মামা। এখন আমি আর ভয় পাই না। মামা হা হা করে হেসে উঠল। আমিও হাসলাম। শুনবি? তাহলে শোন। আমার তখন 20 বছর বয়স। আমি আর আমার বোন শনিবারের হাটে গেছিলাম। আমার বোনের বয়স তখন 12 কি 13 হবে। বাজার করতে সেদিনকার রাত হয়ে গেছিল, প্রায় 7:30 কি 8টা বাজবে। আমি আর আমার বোন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলাম। আর তখন এই রাস্তায় রিক্সা চলতো না, আর লাইটও ছিল না। পুরো অন্ধকার রাস্তা, রাস্তার দুই দিকে বাঁশঝাড়। আর এখন যেমন আমাদের এখানে কবরস্থানটা দেখছিস পাঁচিল দিয়ে ঘেরা, তখন পাঁচিল টাচিল ছিল না। কবরস্থানটা পুরো খোলা ছিল, মাঝখান দিয়ে কাঁচা রাস্তা গেছিল, আর দুই পাশে কবরস্থান। আমি আর আমার বোন
কবরস্থানের উপর দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম। তখন আমার চোখে পড়ে একটা মহিলা সাদা কাপড় পরে কবরস্থানের উপর থেকে হেঁটে হেঁটে কাঁচা রাস্তার দিকে আসছে। আমি ভাবলাম হয়তো কোনো বয়স্ক মহিলা হবে। সে রাস্তার সামনে এসে আমাদের দিকে তাকালো। অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু এটা বুঝতে পারলাম যে সে আমাদের দিকেই তাকিয়ে আছে। আমি ভাবলাম হয়তো কিছু বলবে, কিন্তু না, সে হঠাৎ আমাদের আগে হাঁটতে শুরু করলো। আমরা রাস্তা দিয়ে হাঁটছি, আমাদের থেকে 15-20 হাত আগে ওই বয়স্ক মহিলাটা হাঁটছে। আমরা প্রায় 5 মিনিট ধরে হাঁটছি, কিন্তু যেন কবরস্থানটা শেষই হচ্ছে না। আমার বোন আমার হাত শক্ত করে চেপে ধরে আছে। এবার আমার অস্বস্তি শুরু হয়েছে। আমি থেমে গেলাম। দেখলাম সামনের মহিলাটাও দাঁড়িয়ে পড়ল। আমার বুকটা ধক করে উঠল। আমরা যখনই হাঁটছি, মহিলাটাও হাঁটছে। আমরা যখন থামছি, মহিলাটাও থেমে যাচ্ছে। এবার আমার ভয় লাগতে শুরু করলো। আমি আমার বোনের হাত শক্ত করে চেপে ধরলাম। আমার আর আগে যাওয়ার একটু মনে বল নেই। আমি আর বোন ওখানেই দাঁড়িয়ে পড়লাম। ওই মহিলাটাও দাঁড়িয়ে আছে। হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। পিছনে ঘুরে দেখলাম একজন সাইকেল নিয়ে আমাদের দিকেই আসছে। আমরা হাত বাড়িয়ে তাকে দাঁড় করালাম। তিনি সাইকেল থামিয়ে বললেন, "কি রে, কি হয়েছে তোদের? এরকম করে দাঁড় করালি কেন আমায়? কিছু কি লাগবে?" "কাকা, কাকা, ওখানে ওখানে কি দাঁড়িয়ে আছে?" তিনি সামনের দিকে তাকিয়ে বলল, "দাঁড়িয়ে আছি? কে দাঁড়িয়ে আছে? ওখানে তো কেউ নেই।" আমি সামনের দিকে তাকিয়ে দেখলাম রাস্তা পুরো ফাঁকা, কেউ নেই। এবার আমার বুঝতে বাকি নেই যে ওটা কি ছিল। না কাকা, ওখানে সত্যিই একজন সাদা শাড়ি পরে দাঁড়িয়েছিল। না বিশ্বাস হলে আমার বোনকে জিজ্ঞেস করো। হ্যাঁ কাকু, আমিও দেখেছি। তিনি একটু হেসে বলল, তোরা হয়তো ভয় পেয়েছিস। দাঁড়া, আমি সাইকেল করে আগে আগে যাচ্ছি, তোরা আমার পেছনে পেছনে আয়। এই বলে তিনি সাইকেল নিয়ে আগে চলতে লাগলো। হঠাৎ উনি এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ল। একভাবে পাশের বাঁশ বাগানের দিকে তাকিয়ে রয়েছে। আমি আর আমার বোন একে অপরের হাত শক্ত করে চেপে তার দিকে এগোলাম। ওনার সামনে যেতেই দেখি উনি থরথর করে ঘামছে। আমি কাঁপতে কাঁপতে বললাম, "কাকু, কি হয়েছে তোমার? তুমি এরকমভাবে ঘামছো কেন?" কাকু আমার দিকে তাকিয়ে বলল, "এখান থেকে তাড়াতাড়ি চল, এখানে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না। যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবো তত আমাদের জন্য ভালো। কাকু, তুমি কি কিছু দেখেছ?" কাকু আমার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, "বেশি কথা বলিস না, এখান থেকে তাড়াতাড়ি চল, আর শক্ত করে আমার সাইকেলটা চেপে ধর, আর ভুলেও সাইকেলটা ছাড়বি না। চল, দেরি করিস না।" আমরা দুজন কাকুর কথা মতোই কাকুর সাইকেলটা ধরে এগোতে লাগলাম। যেতে যেতে হঠাৎ আমাদের সামনে একটা বাঁশ ভেঙে পড়ল। কাকু আমাদের দিকে তাকিয়ে বলল, "ভুলেও বাঁশটা পার হবি না, দাঁড়া, আমাকে কিছু করতে হবে।" এই বলে কাকু পকেট থেকে একটা দেশলাই বার করল। দেশলাই বার করে একটা কাঠি জেলে ওই বাঁশটার উপর ছুঁড়ে মারল, আর সাথে সাথেই বাঁশটা খাড়া হয়ে দাঁড়িয়ে পড়ল। আমরা দুজন ভয়ে কাকুর সাইকেলটা আরো ধরে চেপে ধরলাম। কাকু বলল, "যতক্ষণ সাইকেলটা ধরে থাকবি ততক্ষণও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না।" আমরা আবার এগোতে লাগলাম। আমরা এগোতে এগোতে জোড়া পুকুরের সামনে এলাম। পুকুরের সামনে আসতেই শুনতে পারলাম এটা আওয়াজ। মনে হচ্ছে পুকুরে যেন কেউ সাঁতার কাটছে। আমি কাকুর দিকে তাকিয়ে বললাম, "এত রাতে পুকুরে কে সাঁতার কাটছে?" কাকু আমার দিকে তাকিয়ে বলল, "এদিক ওদিক না তাকিয়ে চুপচাপ সামনের দিকে এগো।" আমি কাকুর কথা মতো কোনো দিকে না তাকিয়ে হাঁটতে লাগলাম। এবার আমার মনে হলো পেছন থেকে যেন কেউ আমাদের ডাকছে, আমাদের নাম ধরে। কাকু সামনের দিকে তাকিয়েই বলল, "ভুলেও পিছনের দিকে তাকাবি না, যে যতই ডাকুক না কেন।" আমি পেছন ঘুরে তাকালাম না। অনেক কষ্টে সেদিনকার বাড়ি ফিরেছিলাম। রাত্রিবেলা আমার আর আমার বোনের খুব জ্বর আসে। 1 সপ্তাহ বিছনা থেকে উঠতে পারিনি। তারপর আমার মা আমাকে আর আমার বোনকে নিয়ে ঠাকুর বাড়ি যাই।
ওখানে জল পোড়া দেয় আর একটা তাবিজ দেয়। তারপর আস্তে আস্তে আমরা সুস্থ হয়ে উঠি। কি বলছো গো নগেন মামা? তারপর তারপর কি হলো? তারপর আর কি হবে? তারপর থেকে আমি সব সময় আমার কাছে লোহার জিনিস রাখতাম। জানতাম লোহার জিনিস সাথে থাকলে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। সেদিন যদি ওই কাকুটা সাইকেলে না থাকতো, তাহলে ওই মহিলা আমাদের কোনো ক্ষতি করে দিত। আমি মামাকে বললাম, আর এখনো কি এখানে ভূত দেখা যায়? মামা হালকা হেসে উঠল। তার হাসির কারণ আমি বুঝতে পারলাম না। দেখতে দেখতে মামা বাড়ির সামনে এসে পৌঁছালাম। কাকু আমাকে বলল, এই নাও, তোমার দাদু বাড়ি চলে এসেছে, এবার নেমে পড়ো। আমি যাই, আমার যাওয়ার সময় চলে এসেছে। তুমি দাদু বাড়ি ঢুকবে না মামা? না নীলাদ্রি, আমার পথ এখানেই শেষ। মনে নগেন মামার লাস্টের কথা মানে আমি বুঝতে পারলাম না। নগেন মামা রিক্সা নিয়ে চলে গেল। আমি ঘরে ঢুকতেই মামা অবাক। মানে আমার মায়ের নিজের ভাই, নাম কানন। মামা তাড়াহুড়ো করে আমার দিকে এগিয়ে বলল, কি রে নীলাদ্রি, তুই আসবি একবারও তো বললি না? তাহলে তো আমি কাউকে পাঠিয়ে দিতাম তোকে আনার জন্য। আমি মামার দিকে তাকিয়ে হেসে বললাম, জানো না মানে? মা তোমাকে বলেনি আমি আসছি? নগেন মামা তো আমাকে বলল যে তুমি নাকি পাঠিয়েছো তাকে। মজা করছো নাকি? মামা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, নগেন মামা? উনাকে তুই কোথায় পেলি? কি আবল তাবল বকছিস? আবল তাবল বকছি মানে? কি বলছো তুমি? নগেন মামাই তো আমাকে বলল যে তুমি নাকি ওকে পাঠিয়েছ। তাহলে উনি জানবে কি করে আমি আসছি? মামা আরও বেশি অবাক হলো। মামা আমাকে বলল, কি নগেন মামা করছিস? উনি কি করে আসবে তোকে নিতে? উনি তো 1 সপ্তাহ আগেই মারা গেছেন। আমি মামার দিকে অবাক হয়ে বললাম, কি বলছো তুমি? এই তো আমাকে নগেন মামা বাড়ির সামনে পর্যন্ত তার রিক্সা করে দিয়ে গেল। তোকে দিয়ে গেছে, কিন্তু উনি তো মারা গেছেন। দিদা, মামি সবাই একই কথা বলল। আমার যেন কিছুতেই বিশ্বাস হচ্ছে না। যদি বিশ্বাস করি, তাহলে আমি কার রিক্সাতে এলাম? সকাল হতেই আমি নগেন মামার বাড়িতে গেলাম। ওখানে গিয়ে জানতে পারলাম নগেন মামা সত্যি সত্যি মারা গেছে 1 সপ্তাহ আগে। আমি মামিকে সব ঘটনাই বললাম খুলে। মামি আমাকে বলল, মানুষটা তোকে খুব ভালোবাসত, তার জন্য হয়তো তোকে শেষবারের মতো পৌঁছে দিতে এসেছিল। আমার মাথা কাজ করছে না, আমার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। নগেন মামা, তুমি যেখানেই থাকো, ভালো থেকো। এই ছিল আজকের গল্প। কেমন লাগলো কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক করে দেবেন। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিও নিয়ে।